করতে গিয়ে কাজে লাগবে সেগুলোকে একটু রিভিউ করে নেওয়া হয়েছিল। যেমন ম্যাগনেটাইজেশন বলতে কি বোঝায়, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি কি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কি, এগুলো আমরা রিভিউ করেছি। তারপর ম্যাগনেটিক মেটেরিয়ালস এর যে ক্লাসিফিকেশন সেগুলো আমরা ডিসকাস করেছি। দেখেছি যে ম্যাগনেটিক মেটেরিয়ালস গুলোকে ব্রডলি পাঁচটা পার্টে ক্লাসিফাই করা যায়, নেমলি ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এন্ড ফেরিম্যাগনেটিক মেটেরিয়াল। তো এইগুলোর মধ্যে তফাৎ কি এবং এদের এক্সাম্পলস কি কি সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আজকে আমরা আরেকটা ইন্ট্রোডাক্টরি লেভেলের টপিকই ডিসকাস করব, which is the origin of atomic magnetic moment। আমরা আগের দিনকে ডিফারেন্ট কনটেক্সটে এটা বলেছিলাম, যখন ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্লাসিফিকেশন ডিসকাস করছিলাম। ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্লাসিফিকেশন যখন আমরা ডিসকাস করছিলাম সেই কনটেক্সটে বলেছিলাম যে বেশ কিছু ম্যাগনেটিক মেটেরিয়াল আছে যাদের কনস্টিটিউয়েন্ট অ্যাটম বা মলিকিউল গুলো পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে। তো হোয়াট ইজ দি অরিজিন অফ সাচ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট? এই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলোর অরিজিন কি কি হতে পারে? আমরা এখানে দেখবো যে এই অরিজিনটা বিভিন্ন রকম। অরবিটাল মোশন অফ দি ইলেকট্রন, তার জন্য অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট অরিজিনেটেড হতে পারে। স্পিন অ্যাঙ্গুলার মোশন অফ দি ইলেকট্রন, তার জন্য অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট অরিজিনেটেড হতে পারে। নিউক্লিয়ার স্পিন, তোমরা আগের সেমিস্টারে পড়েছো যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো আছে, নিউট্রন, প্রোটন, এদের ইন্ট্রিনসিক স্পিন আছে, এর পাশাপাশি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটাও আছে। একটা নিউক্লিয়াসের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্যও ম্যাগনেটিক মোমেন্ট অ্যারাইজ করতে পারে। তো এইগুলোই আমরা একটু ডিটেলে ডিসকাস করে নেব। প্রথমে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অরবিটাল মোশন অফ ইলেকট্রন। এই অরবিটাল মোশন অফ ইলেকট্রন দিয়ে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টের এক্সিস্টেন্সটাকে সহজে এক্সপ্লেন করা যায়। অনেকটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। এটা ইনফ্যাক্ট তোমরা পড়েই এসেছো, একটু যদি মনে করো তাহলে বুঝতে পারবে যে কোন একটা ইলেকট্রন তার যে অরবিটাল মোশন, সেই অরবিটাল মোশনটাকে আমরা একটা কারেন্ট ক্যারিং লুপের সাথে কম্পেয়ার করতে পারি। একটা ইলেকট্রনের অরবিটাল মোশন, সেটাকে আমরা একটা কারেন্ট ক্যারিং লুপের সাথে কম্পেয়ার করতে পারি। জিনিসটা কেমন? ধরো এটা হচ্ছে কোন একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাকে সেন্টার করে ধরে নাও যে একটা সার্কুলার অরবিটে একটা ইলেকট্রন রোটেট করছে। কেমন? সার্কুলার অরবিটে একটা ইলেকট্রন রোটেট করছে, যে সার্কুলার অরবিটটার রেডিয়াসটা ইজ সাম আর। এই সার্কুলার অরবিটটার রেডিয়াসটা হচ্ছে সাম আর। এখন ধরা যাক এই ইলেকট্রনটা সাম ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে। ইলেকট্রনটা সাম ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে। যদি এর একটা রোটেশনের জন্য কি টাইম লাগে, করেসপন্ডিং কারেন্টটাকে আমরা কত লিখবো? করেসপন্ডিং কারেন্টটাকে লিখবো আই সমান ই বাই টি, চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম। দেখো এই যে একবার ঘুরতে ইলেকট্রনিক চার্জটা কতটা সময় লাগছে, টি টাইম লাগছে, তাহলে করেসপন্ডিং কারেন্টটাকে আমরা লিখবো ই বাই টি। এবার যদি আমরা টিটাকে রিপ্লেস করে দিই বাই 2 পাই বাই ওমেগা, ইট উইল বি লাইক দিস, ই ওমেগা বাই 2 পাই। এটাই হচ্ছে কারেন্ট। তাহলে যেটা বললাম যে একটা ইলেকট্রনের অরবিটাল মোশন, সেইটাকে আমরা একটা কারেন্ট ক্যারিং লুপের সাথে কম্পেয়ার করতে পারি, যার কারেন্টটা ই ওমেগা বাই 2 পাই এই জিনিসটার সাথে সমান। তাই এখন আমরা দেখেছি যে এভরি কারেন্ট ক্যারিং লুপ হ্যাজ ইটস ম্যাগনেটিক মোমেন্ট। কোন একটা কারেন্ট ক্যারিং লুপের ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, সেই ম্যাগনেটিক মোমেন্টটা কিসের সাথে সমান? কারেন্ট ইনটু এরিয়া অফ দি লুপ তার সাথে সমান। কারেন্ট ইনটু এরিয়া অফ দি লুপ এইটার সাথে সমান, অর্থাৎ আই ইনটু পাই আর স্কোয়ার। এখানে কারেন্টটা হচ্ছে আই আর এরিয়া অফ দি লুপ ইজ পাই আর স্কোয়ার। তাহলে করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে আই ইনটু পাই আর স্কোয়ার। এখানে এই ম্যাগনেটিক মোমেন্টটাকে মিউ এল, এই এল সাবস্ক্রিপ্ট দিয়ে লেখা হয়েছে। এই এলটা রিপ্রেজেন্ট করছে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু অরবিটাল মোশন। So this is I into pi r square. Just put the value of I এর যে ভ্যালুটা বললাম ই ওমেগা বাই 2 পাই, এটা বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেট করে দেখো, ইট উইল বি ই ওমেগা আর স্কয়ার বাই 2। ফাইন। নাও ইউ রিমেম্বার দ্যাট corresponding to a circular motion, the orbital angular momentum is given by m omega into r square.
একটা পার্টিকেল যার মাস হচ্ছে এম, সেইটা যদি কোন একটা সার্কুলার পাথে রোটেট করে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হয়? এম ইন্টু ভি ইন্টু আর। মনে আছে? মোমেন্ট অফ দি লিনিয়ার মোমেন্টাম, দিস ইজ দি লিনিয়ার মোমেন্টাম। আর আর ক্রস পি যদি করো এম ভি আর, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। নাও ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। ওমেগাটা যদি অ্যাঙ্গুলার স্পিড হয়, তাহলে লিনিয়ার স্পিড ভি সমান ওমেগা ইন্টু আর। তাহলে দেখো পিএলটাকে লেখা যায় দিস, অর্থাৎ ইলেকট্রনটার যে অরবিটাল মোশন তার করিসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে এম ওমেগা আর স্কয়ার। তাহলে উই ক্যান রেডিলি ক্যালকুলেট দি জাইরোম্যাগনেটিক রেশিও। কোন একটা চার্জ পার্টিকেল যদি একটা সাইক্লিক পাথে রোটেট করে, তাহলে রেশিও অফ দি ম্যাগনেটিক মোমেন্ট এন্ড দি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কল্ড দি জাইরোম্যাগনেটিক রেশিও। মিউ এল বাই পি এল, এইটাকে আমরা অরবিটাল মোশনের করিসপন্ডিং জাইরোম্যাগনেটিক রেশিও বলি। হ্যাঁ, তো মিউ এল ভ্যালুটা কত? ই ওমেগা আর স্কয়ার বাই 2 অলরেডি ক্যালকুলেট করেছি। আর পিএল এর ভ্যালুটা বসিয়ে দাও অ্যাজ এম ওমেগা আর স্কয়ার। রেশিওটা ক্যালকুলেট করে দেখো, ইট উইল বি ই বাই 2m। তাহলে জাইরোম্যাগনেটিক রেশিও ফর অরবিটাল মোশন অফ দি ইলেকট্রন ইজ সিম্পলি ই বাই 2m। তাহলে ন্যাচারালি মিউ এল টাকে ক্যালকুলেট করো, দিস ইজ জাইরোম্যাগনেটিক রেশিও মাল্টিপ্লাইড বাই পিএল। জাইরোম্যাগনেটিক রেশিওটাকে পিএল দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই হবে। এবার এইখানে কিন্তু পিএল টার আমরা কোয়ান্টাইজড ভ্যালুটা বসাবো অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স। According to quantum mechanics, if L is the orbital angular momentum quantum number, L equals to L into L plus 1 square root into h। হ্যাঁ, যদি তোমার L টা orbital angular momentum quantum number কে রিপ্রেজেন্ট করে, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হচ্ছে রুট ওভার অফ L into L plus 1 h ক্রস। h ক্রসটা অবশ্যই রুটের বাইরে, কিন্তু হ্যাঁ h ক্রসটা রুটের বাইরে, এটা জানোই তোমরা। এইচ ক্রসটাকে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ তাহলে পিএল ভ্যালুটাকে আমরা সাবস্টিটিউট করেছি, পিএল ভ্যালুটাকে সাবস্টিটিউট করেছি, করার পর এটাকে ফার্দার রিরাইট করা হয়েছে ইন টার্মস অফ দিস। বেসিক্যালি ইএইচ ক্রস বাই 2m, এইটাকে মিউ ভি দিয়ে ডিনোট করা হয়েছে। ইএইচ ক্রস বাই 2m এটা একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। খেয়াল করে দেখো, ইএইচ ক্রস বাই 2m এই জিনিসটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট বিকজ ই বাই এম ইজ দি চার্জ টু মাস রেশিও অফ দি ইলেকট্রন, which is constant, আর h cross reduced Planck constant again it is a constant। তাহলে mu b টা একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। যদি ক্যালকুলেট করা হয় ভ্যালুটা হয় এইরকম। ভ্যালুটা মুখস্থ রেখো, অনেক জায়গাতে কাজে লাগে। 9.27 into 10 to the power minus 24 joule per Tesla, and we call this as the Bohr magneton। এই মিউ বিটাকে আমরা বোর ম্যাগনেটন বলে থাকি। আর আগেই বললাম এর ইজ দি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। তাহলে এট দি এন্ড আমরা যে জায়গাটাতে এলাম সেটা হচ্ছে এইরকম, মিউ এল ইকুয়ালস টু মিউ বি ইনটু root over of L into L plus 1, right? Mu b into root over of L into L plus 1 corresponding to orbital motion of the electron in the atom. The magnetic moment is given by this expression. Okay, এখন যদি আমরা একটা মেনি ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, যদি একটা মেনি ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, সেক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এরকম ধরনের ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এরকম ধরনের ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। এখন বিভিন্ন ইলেকট্রনের ক্ষেত্রে এল ভ্যালুগুলো বিভিন্ন রকম, বিভিন্ন ইলেকট্রনের ক্ষেত্রে এল ভ্যালুগুলো বিভিন্ন রকম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট ইলেকট্রনস। শুধু তাই নয়, মিউ এল এইটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক মোমেন্ট এইটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কাজেই আমরা যখন একটা অ্যাটমের টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করব, যেটা কিনা ইলেকট্রন গুলোর অরবিটাল মোশনের জন্য অ্যাপিয়ার করে, সেইটা ক্যালকুলেট করতে গেলে এই মিউ এল ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে অরবিটাল মোশনের কন্ট্রিবিউশন, সেইগুলোকে আমাদের ভেক্টরিয়ালি অ্যাড করতে হবে। এইগুলোকে যদি ভেক্টরিয়ালি অ্যাড করা হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জিনিসটা জিরো হয়ে যায়, বা থাকলেও খুব একটা স্মল কন্ট্রিবিউশন থাকে। এই অরবিটাল মোশন অফ ইলেকট্রন, তার যে ম্যাগনেটিক মোমেন্টে নেট কন্ট্রিবিউশন, atomic magnetic moment net contribution due to the orbital motion of the electron in a many electron atom is insignificant, খুব কম হয়। তো মেন যে কন্ট্রিবিউশনটা সেটা বেসিক্যালি এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা থেকে আসে। হ্যাঁ, ইলেকট্রন স্পিন এইটা থেকেই মেন কন্ট্রিবিউশনটা আসে।
আমরা আগে ক্লাসিক্যাল অ্যাপ্রোচে জাইরোম্যাগনেটিক রেশিও ক্যালকুলেট করলাম করেসপন্ডিং টু দি অরবিটাল মোশন, মিউ এল বাই পি এল সমান দেখালাম ই বাই টু এম এইটার সাথে সমান। এখন স্পিন অফ দি ইলেকট্রন দ্যাট হ্যাজ নো ক্লাসিক্যাল অ্যানালজি, ইলেকট্রনের যে স্পিন মোশন এইটার কিন্তু কোন রকম ক্লাসিক্যাল অ্যানালজি নেই। এইটাকে এরকম ভাবে ক্লাসিক্যাল অ্যাপ্রোচে জিনিসটাকে এক্সপ্লেন করা যায় না, but we can write the gyromagnetic ratio corresponding to the spin as some factor multiplied by E by 2m, mu s by ps। স্পিন মোশনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটোর যে রেশিও, অর্থাৎ জাইরোম্যাগনেটিক রেশিও করেসপন্ডিং টু দি স্পিন ইজ সাম ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই ই বাই 2m। এই জিএসটা ভ্যালুটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে অ্যারাউন্ড 2, এই জিএস ফ্যাক্টরটার ভ্যালুটা অ্যারাউন্ড 2, এটাকে বেসিক্যালি জি ফ্যাক্টর বলা হয়। The spin magnetic moment of the electron in this case is given by this, এই যে এখানে যেটা রয়েছে mu s সমান gs e by 2m into ps। gs এর ভ্যালুটা তো বললাম 2, gs এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে mu s সমান 2 into e by 2m into ps। According to quantum mechanics, the spin angular momentum is given by this expression। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ s ইনটু s প্লাস 1 ইনটু h ক্রস, যেখানে s টাকে বলা হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। একটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য s ভ্যালুটা ইজ ইকুয়াল টু হাফ। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো এইরকম কিছু একটা ভ্যালু পাচ্ছি, মিউ s সমান 2 মিউ v ইনটু রুট ওভার অফ s ইনটু s প্লাস 1। দেখো এখানে কিছুই নাই, জাস্ট h ক্রসটাকে এর মধ্যে নিয়ে নাও, তাহলে ই h ক্রস বাই 2m, এই যে ই বাই 2m রয়েছে আর এই h ক্রসটাকে যদি নিয়ে নাও সেটাকে আমরা মিউ v দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো উই উইল হ্যাভ দি এক্সপ্রেশন এজ 2 মিউ v রুট ওভার অফ s ইনটু s প্লাস 1। এটাই হচ্ছে তোমার একটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন টু দি অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, স্পিন মোশনের জন্য কন্ট্রিবিউশন। এখন ভেরি ওপেন আমরা যেটা করি সেটা হচ্ছে কাপলিং স্পিনের কথা কনসিডার করি। একটা ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা সেটা পিএস, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার পিএল, যেহেতু দুটোই অ্যাঙ্গুলার মোমেন্টাম, দুটো ভেক্টর কোয়ান্টিটি, এদেরকে যোগ করি ভেক্টরিয়ালি করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা কত সেইটাকে লিখে ফেলি। আবার বলছি, এখানে আমরা দেখলাম যে একটা ইলেকট্রনের যেমন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে সাম পিএল, তেমনি এর যে ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পিএস এইটাও রয়েছে, দুটোই তো ভেক্টর কোয়ান্টিটি, দুটোকে আমরা যোগ করে ফেলতে পারি, করে একটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পিজে কত সেইটা বের করতে পারি। এই পিজে ভ্যালুটা যখন আমরা অ্যাটমিক ফিজিক্স করবো সেখানে দেখবো পিজে ভ্যালুটা এইরকম ভাবে দেওয়া যায়, জে ইন্টু জে প্লাস 1 স্কয়ার রুট ইন্টু এইচ ক্রস। এখানে যে ভ্যালুটা কিসের সাথে সমান, যে ভ্যালুটা বেসিক্যালি এল প্লাস এস থেকে, এটা তো পজিটিভ কোয়ান্টিটি, এল প্লাস এস থেকে, বা এটা ভুল বললাম, এইটা না বলে এল মাইনাস এস থেকে বলা যেতে পারতো, যাই হোক একই ব্যাপার। এর ভ্যালুটা বেসিক্যালি এল মাইনাস এস ম্যাগনিটিউড থেকে এল প্লাস এস এই পর্যন্ত থাকে, এইটাকে বলা হয় টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার পিজে। আমরা এখানে যেমন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে যোগ করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা পেলাম, একই রকম ভাবে করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট গুলোকে ভেক্টরিয়ালি যোগ করে ফেলা যেতে পারতো, মিউ এল আর মিউ এস এই দুটোকেও ভেক্টরিয়ালি যোগ করতে পারতাম। মিউ এলটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট করেসপন্ডিং টু দি অরবিটাল মোশন, আর মিউ এস এইটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট করেসপন্ডিং টু দি স্পিন মোশন। এইটা করে আমরা সাম কিছু একটা ভ্যালু মিউ পেতাম, তবে এই মিউটা কিন্তু তোমার এখানে যে মিউ যেটা লেখা হয়েছে তার সাথে সমান নয়। টোটাল যে ম্যাগনেটিক মোমেন্ট সেইটা কিন্তু এই মিউ যে এর সাথে সমান নয়। এটা দেখানো যায় পরে যখন অ্যাটমিক ফিজিক্স পড়বে, সেখানে দেখতে পাবে যে ম্যাগনেটিক মোমেন্ট হুইচ ইজ অপোজিট টু দি ডিরেকশন অফ দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যদি মিউজে দিয়ে লেখা হয় সেই মিউজে ভ্যালুটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, সাম জি জি মাল্টিপ্লাইড বাই মিউ বি
ইন্টু রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান। এখানে যে জি জে সিম্বলটা দেখতে পাচ্ছ, এটার একটা পার্টিকুলার সিগনিফিকেন্স রয়েছে, এর একটা নাম রয়েছে। এটাকে আমরা ল্যান্ডেজ ইফেক্টর বলি। এটাকে ল্যান্ডেজ ইফেক্টর বলা হয়। এর সিগনিফিকেন্স কি সেগুলো পরে পড়বে। ফর দি টাইম বিং আমাদের এই এক্সপ্রেশনটা মাথায় রাখতে হবে। টোটাল যে ম্যাগনেটিক মোমেন্ট, total magnetic moment of an electron having total angular momentum quantum number j is given by the g factor, Lambda g factor multiplied by mu b into root over of j into j plus 1. Okay, এটাই হচ্ছে এক্সপ্রেশন টোটাল ম্যাগনেটিক মোমেন্ট করেসপন্ডিং টু দি টোটাল ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন due to both orbital and spin motion is this. তো এইখানে তাহলে আমরা বেসিক্যালি দুটো অরিজিন ডিসকাস করলাম। একটা বললাম অরবিটাল মোশন আর আরেকটা বললাম স্পিন মোশন অফ দি ইলেকট্রন। ইন এডিশন একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টে কন্ট্রিবিউশনটা নিউক্লিয়ার স্পিন থেকেও আসতে পারে। আগেই বললাম একটা নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন এইগুলো থাকে। নিউট্রন প্রোটন দুটোই স্পিন হাফ পার্টিকেল। ইন এডিশন এদের অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও আছে। that gives rise to a net nuclear spin. একটা নিউক্লিয়াসের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা এই ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আসে, এবং তোমার ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটা থেকে আসে। তো এই টোটাল যে নিউক্লিয়ার স্পিন তার করেসপন্ডিং একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। কিন্তু খেয়াল করে দেখো যে আমরা যখন সেমিস্টার 3-তে সেমিস্টার 4-এ নিউক্লিয়ার ফিজিক্স করি সেখানে ডিসকাস করেছিলাম নিউক্লিয়নের সাথে যে ম্যাগনেটিক মোমেন্ট গুলো অ্যাসোসিয়েটেড সেইগুলোকে নিউক্লিয়ার ম্যাগনেটন বলা হয়। যে নিউক্লিয়ার ম্যাগনেটন গুলোর তোমার কি করেসপন্ডিং নিউক্লিয়নের মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যেহেতু নিউক্লিয়ন গুলোর মাসটা অনেক লার্জ অ্যাজ কম্পেয়ার টু দি মাস অফ দি ইলেকট্রন, এই মিউ এন এই ভ্যালুটা খুব ছোট। সুতরাং একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টে ইন প্রিন্সিপাল নিউক্লিয়ার স্পিনের কন্ট্রিবিউশন থাকলেও তার ভ্যালুটা ম্যাগনিটিউডটা উইল বি ভেরি স্মল। সেই জন্য বেশিরভাগ ক্যালকুলেশনই আমরা এই নিউক্লিয়ার স্পিনের কন্ট্রিবিউশনটাকে ইগনোর করে থাকি। আরেকটা জিনিস খুব কমন একটা অরিজিন, সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম। এইটা তখনই ম্যানিফেস্টেড হয় যদি আমরা মেটেরিয়ালটাকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই। আমরা আগেই ডিসকাস করেছি যখনই একটা মেটেরিয়ালকে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাচ্ছি, এখানে যে অরবিটাল মোশন পারফর্ম করছে যে ইলেকট্রন গুলো, সেই পাথ গুলো ডিস্টর্টেড হচ্ছে বিকজ দে এক্সপেরিয়েন্স সাম লোরেন্জ ফোর্স। যেহেতু অ্যাটমিক অরবিটাল গুলো ডিস্টর্টেড হচ্ছে, একটা ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট মেটেরিয়ালটার মধ্যে ডেভেলপ হবে, যেটাকে আমরা ডায়াম্যাগনেটিজম হিসাবে পড়ে এসেছি। এবং এটা একটা খুব কমন ফেনোমেনন, যে ফেনোমেননটা প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রেই দেখা যায়, সেটা প্যারাম্যাগনেটিক হোক সেটা ফেরোম্যাগনেটিক হোক, এটা সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় ডায়াম্যাগনেটিজম। এই তাহলে এখানে কনক্লুসিভ যে কথাটা আমি বললাম সেটা এইরকম, একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট, সেই ম্যাগনেটিক মোমেন্টের অরিজিনটা মেইনলি অরবিটাল মোশন এন্ড স্পিন মোশন অফ দি ইলেকট্রন। আরো যদি ডিটেলে ঢুকে বলতে হয় তাহলে হচ্ছে অরবিটাল মোশনের কন্ট্রিবিউশনটা আরো কম, স্পিন মোশনটাই হচ্ছে মোস্ট ডমিনেটিং। ইলেকট্রনের স্পিন মোশন, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন মোশন contributes to the magnetic moment of the atom. এবার আমরা ডিটেল টপিক গুলোর ডিটেলে যাব। মেটেরিয়াল গুলোর বিভিন্ন রকম প্রপার্টি নিয়ে ডিসকাস করব, যেমন ডায়াম্যাগনেটিজম প্রপার্টি। ডায়াম্যাগনেটিজম প্রপার্টি কি সেইটা নিয়ে তো অলরেডি ডিসকাস করা হয়েছে। একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ গুলো রয়েছে সেইগুলো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেইগুলোর নেচার কেমন, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অর্থাৎ সাসেপ্টিবিলিটি, সাসেপ্টিবিলিটি বুঝতে পারছো যে এটা একটা তোমার ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি যেটা তোমার এই মেটেরিয়ালটাকে ক্যারেক্টারাইজ করে। তো এই সাসেপ্টিবিলিটিটা কেমন হয় একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের, সেই সাসেপ্টিবিলিটিটা এক্সটার্নাল কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করে কিনা সেটা নিয়ে স্টাডি করব। এরপরে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে যাওয়া হবে। একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালেও আমরা এরকম ম্যাক্রোস্কোপিক একটা প্রপার্টি
পারমিয়েবিলিটি বলো বা সাসেপ্টিবিলিটি বলো, এইগুলোকে ক্যালকুলেট করব। সাসেপ্টিবিলিটিটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, পার্টিকুলারলি এক্সটার্নাল কোনো প্যারামিটার লাইক টেম্পারেচার তার উপরে ডিপেন্ড করে কিনা, সেইটাকে স্টাডি করব ইন টু ডিফারেন্ট অ্যাপ্রোচেস, একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ আর আরেকটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ। এরপর আমরা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে যাবো। এই হচ্ছে আমাদের সিলেবাসের ডিটেল টপিক। Let us first discuss the classical theory of diamagnetism. ডায়াম্যাগনেটিজমের ক্লাসিক্যাল থিওরিটাই আমাদের রয়েছে, কোয়ান্টাম থিওরিটা নেই। ক্লাসিক্যাল থিওরিটা ইজ রিলেটিভলি সিম্পলার। ধরো যেটা বলছিলাম আগে, এরকম ধরনেরই একটা স্কিমের কথা কনসিডার করো। ইউ হ্যাভ সাম নিউক্লিয়াস অ্যান্ড ওকে জাস্ট এ মিনিট, just consider the circular motion of an electron around a nucleus. এই সার্কুলার পাথটার রেডিয়াসটা ধরো সাম রো। একটা ইলেকট্রন ধরো একটা নিউক্লিয়াসের অ্যারাউন্ডে একটা সার্কুলার পাথ পারফর্ম করছে উইথ সাম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা জিরো নিয়ে একটা সার্কুলার পাথ কভার করছে, যার রেডিয়াসটা হচ্ছে রো। যদি আমি এই অ্যাটমটার মানে এই ইলেকট্রনের মোশনের কথা কনসিডার করি ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, সেক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কি হবে? ইকুয়েশন অফ মোশনটা এরকম হবে, সাপোজ দেয়ার ইজ নো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, হিয়ার the electron is moving, electron is describing circular orbit by the influence of electrostatic force only. যদি এই নিউক্লিয়াসের চার্জটা সাম জেড ই হয়, নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বারটা ধরো জেড, কাজেই প্রোটন, প্রত্যেকটা প্রোটনের চার্জ প্লাস ই, কাজেই নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে প্লাস জেড ই এবং ইলেকট্রনের চার্জটা মাইনাস ই। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দি ইলেকট্রন এন্ড দি নিউক্লিয়াস? দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ গিভেন বাই দিস 1/4πε0 q1 q2 বাই r স্কয়ার, এখানে জেড স্কয়ার বাই 4πε0 ইন্টু রো স্কয়ার। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, সেই ফোর্সটাই বেসিক্যালি রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্সটাকে সাপ্লাই করছে। সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা কত এক্ষেত্রে? m ওমেগা জিরো স্কয়ার ইন্টু রো, m বিং দি মাস অফ দি ইলেকট্রন। এখান থেকে আমরা তাহলে ওমেগা জিরোর ভ্যালুটা কত হবে রেডিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। এইটা হচ্ছে বেসিক্যালি ইকুয়েশন অফ মোশন ইন অ্যাবসেন্স অফ দি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। পরিষ্কার? এখন যদি আমরা এই অ্যাটমটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই, তাহলে কি হবে? তারপর যে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইলেকট্রন অরবিট। ধরে নেওয়া যাক এই যে অরবিটটা এখানে দেখানো হয়েছে, এই অরবিটটা সেই এক্স ওয়াই প্লেনে আছে, এই অরবিটটা এক্স ওয়াই প্লেনে আছে এবং তোমার ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্টস অ্যালং জেড ডিরেকশন। ওকে, তাতে করে কি হবে? যদি জেড ডিরেকশনে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, ইলেকট্রনটা দেখো, ইলেকট্রনের ভেলোসিটিটা কি রকম? ইলেকট্রনের ভেলোসিটিটা ইজ সামথিং লাইক দিস। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি অ্যাজ সাম ভি ইনটু থিটা ক্যাপ, ট্যানজেনশিয়াল ডিরেকশনে রয়েছে, ভেলোসিটিটাকে লিখতে পারি ভি ইনটু থিটা ক্যাপ। যদি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো যেটা কিনা সাম ভি ভেক্টর ইকুয়ালস টু ভি ইনটু জেড ক্যাপ, তাহলে করেসপন্ডিং ফোর্সটা কত হবে? লরেঞ্জ ফোর্সটাকে কত লিখতে পারবো? লরেঞ্জ ফোর্সটাকে লেখা যাবে অ্যাজ কিউ ইনটু ভি ক্রস বি, কিউ ইনটু ভি ক্রস বি। কিউ সমান কত? মাইনাস ই ইলেকট্রনের চার্জ ভি বি ইনটু থিটা ক্যাপ ক্রস হোয়াট? থিটা ক্যাপ ক্রস জেড ক্যাপ। তাহলে কি দাঁড়ালো এটা? ই ইনটু ই ভি ইনটু বি ইনটু মাইনাস আর ক্যাপ। পরিষ্কার? ই ভি বি ইনটু মাইনাস আর ক্যাপ, আর থিটা জেড। কাজেই তোমার এইরকম কিছু একটা হবে, ঠিক আছে? এরকম কিছু একটা হবে। তো এখানে তাহলে একটা ফোর্স কাজ করছে দেখতে পাচ্ছ, যে ফোর্সটা বেসিক্যালি তোমার পাথটাকে ডিস্টর্ট করে দেবে। ইলেকট্রনের যে পাথটা রয়েছে সেই পাথটাকে ডিস্টর্ট করে দেবে। আমরা জিনিসটাকে একটু অন্যরকম ভাবে ইন্টারপ্রিট করব। ধরা যাক পাথটা সার্কুলারই থাকবে, পাথটা সার্কুলারই থাকবে, জাস্ট ইলেকট্রনের যে মোশন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা অল্টার হবে। তাহলে যদি ম্যাগনেটিক ফোর্স থাকে
ইলেকট্রনটার উপর নেট ফোর্সটা কত? ইলেকট্রনের উপর নেট ফোর্স হচ্ছে এরকম কিছু একটা, জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 রো স্কোয়ার। কুলম্ব ফোর্সটা যেমন আগে ছিল একই রকম থাকবে। ইন এডিশন আমাদেরকে এই লোরেন্জ ফোর্স, ম্যাগনেটিক ফোর্সটার কথা কনসিডার করতে হবে। এটাই হচ্ছে নেট ফোর্স। এই নেট ফোর্সের আন্ডারে যে মোশনটা হচ্ছে, ধরে নেওয়া যাক সেইটা এইরকম রো রেডিয়াসের পাথেই হচ্ছে, যেখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা মডিফাইড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ইজ সাম ওমেগা। তাহলে উই হ্যাভ দি ইকুয়েশন অফ মোশন অ্যাজ দিস। ইকুয়েশন 1.9 এ যে ইকুয়েশনটা লেখা হয়েছে সেটাই তাহলে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনের ইকুয়েশন অফ মোশনটাকে রিপ্রেজেন্ট করছে। এবার এইটাকে আমরা সলভ করতে পারি। অ্যালজেব্রিক্যালি সলভ করা হয়েছে। দেখো ইকুয়েশনটাকে এম ইনটু রো দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেওয়া হয়েছে। যদি এম ইনটু রো দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেওয়া হয়, ডান দিকের ফার্স্ট টার্মটা এরকম হবে আর সেকেন্ড টার্মটাকে এরকম ভাবে লিখতে পারবো। আগের ইকুয়েশনটাতে যাও, ইকুয়েশন 1.8 এ দেখো ওমেগা জিরো স্কোয়ার সমান এইটা ছিল। অর্থাৎ এই ইকুয়েশনে ডান দিকে যে ফার্স্ট টার্মটা রয়েছে সেইটাকে ওমেগা জিরো স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দাও। ওকে, জিনিসটাকে রিরাইট করো ইন দিস ফর্ম। রিরাইট করার পর দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওমেগা। ওমেগার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনটার দুটো রুট থাকবে। আমরা সলিউশনটাকে লিখে ফেলতে পারি ডিরেক্টলি। সলিউশনটা হবে এরকম কিছু একটা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এরকম ভাবে আমরা দুটো রুটকে বের করে ফেলতে পারি। এবার একটা প্র্যাকটিক্যাল কেসের কথা কনসিডার করা যাক। ধরা যাক যে এক্সটার্নাল ফিল্টার কথা আমরা এখানে নিয়েছি। যে এক্সটার্নাল ফিল্টার কথা আমরা কনসিডার করছি সেই ফিল্ডটা ইজ নট টু হাই, বি ভ্যালুটা খুব লার্জ নয়। যদি বি ভ্যালুটা খুব লার্জ না হয় তাহলে ওমেগা জিরো মাচ মাচ গ্রেটার দেন ইবি বাই 2m। এই এক্সপ্রেশনটার দিকে তাকাও, দেখো এখানে একটা কি ওমেগা জিরো টার্ম রয়েছে আর একটা ইবি বাই এম এইরকম একটা টার্ম রয়েছে। যদি এক্সটার্নাল ফিল্ডটা খুব লার্জ না হয় তাহলে ওমেগা জিরোটা ইবি বাই এম এর থেকে অনেকটা বড় হবে। তোমরা ইনফ্যাক্ট ক্যালকুলেট করে দেখতেও পারো কোন একটা অ্যাটমে ওমেগা জিরোর ভ্যালু কেমন হয়। যদি আমি এফ জিরো টার্মে বলি, ইট ইজ টিপিক্যালি 10^13 10^14 হার্জ এরকম অর্ডারের। whereas ইবি বাই এম যদি 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি তাহলে সেটা তোমার এরকম 10^8 9 10 হার্জ এরকম অর্ডারের হবে। 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ড ইনফ্যাক্ট ইজ এ হিউজ ম্যাগনেটিক ফিল্ড। কাজেই তবুও 10^14 ইজ মাচ মাচ লার্জার অ্যাজ কম্পেয়ার টু 10^9 আর 10^10। তাহলে এটা খুব ফেয়ার একটা অ্যাপ্রক্সিমেশন, যে অ্যাপ্রক্সিমেশনের উপর বেস করে আমরা এই টার্মটাকে ইগনোর করতে পারি, করে স্কোয়ার রুট থেকে 2 ওমেগা জিরো এই টার্মটাকে বের করে নিতে পারি। এখানে সেইটাই করা হয়েছে। দেখো স্কোয়ার রুট থেকে ইবি বাই এম এই টার্মটাকে বের করে নেওয়া হয়েছে, ইগনোর করে 2 ওমেগা জিরো টার্মটাকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়েছে। এটাকে অ্যালজেব্রিক্যালি সলভ করলে এরকম কিছু একটা ভ্যালু পাবে, যেখানে ওমেগা এলটা ইজ সিম্পলি ইবি বাই 2m এইটার সাথে সমান। ওমেগা এলটা ইবি বাই 2m এইটার সাথে সমান। ওমেগা এল এর এইরকম একটা এক্সপ্রেশন তোমরা পরে যখন জিম্যান এফেক্ট করবে অ্যাটমিক ফিজিক্স পড়ার সময় সেইখানেও পাবে। এইটাকে বেসিক্যালি লারমর ফ্রিকোয়েন্সি বলা হয়। এটাকে লারমর ফ্রিকোয়েন্সি বলা হয়। আমরা সেই কনটেক্সটেই জিনিসটাকে ডিটেইলে ডিসকাস করব। এখানে শুধু এইরকম লারমর ফ্রিকোয়েন্সি নামটা দিয়েই ছেড়ে দিলাম। Thus, in presence of the magnetic field, the shift in angular frequency of revolution ওমেগার চেঞ্জটা কত হচ্ছে? ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ছিল ওমেগা জিরো। ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হয়েছে ওমেগা। তাহলে হোয়াট ইজ দি শিফট? ইট ইজ দি ডিফারেন্স ওমেগা, ডিফারেন্স ওমেগা জিরো। সেইটা কত? ওমেগা এল। দেখতেই পাচ্ছ একটা থেকে আরেকটা যদি ডিফারেন্স নাও ম্যাগনিটিউডটা কত হবে? ওমেগা এল লার্মার ফ্রিকোয়েন্সিটার সাথে সমান, যেটা কিনা ইবি বাই 2m এই ভ্যালুটা আর কি। তাহলে করেসপন্ডিং একটা ইনডিউস কারেন্ট থাকবে। যে কারেন্টটা ইনডিউস হবে এই ওমেগা এল ফ্রিকোয়েন্সির জন্য, যদি আমরা ইনডিউস কারেন্টটাকে ক্যালকুলেট করি সেইটা ইজ গিভেন বাই দিস, একদম ওই আগের অ্যাপ্রোচ মাইনাস ই ওমেগা এল বাই 2 পাই। মাইনাস সাইনটা বিশেষ কোনো রকম রোল নেই, এটা শুধু যে ইনডিউস ফেনোমেনন সেই জিনিসটাকেই সিগনিফাই করছে। অর্থাৎ ইনডিউস কারেন্টের ডিরেকশনটা এমন একটা দিকে হবে, ইনডিউস কারেন্টের ডিরেকশনটা এমন হবে যাতে করে এক্সটার্নাল ফিল্ডটাকে এইটা রিপেল করে। তো যাই হোক, ওমেগা এল এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা ইনডিউস কারেন্টের ভ্যালুটা এরকম কিছু একটা পেয়ে যাব। এটাই হচ্ছে ইনডিউস কারেন্ট।
ওকে, নেক্সট ইনডিউসড কারেন্ট পেয়ে গেছি। এবার ইনডিউসড কারেন্টকে যদি লুপ এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা ম্যাগনেটিক মোমেন্ট কত সেইটা পেয়ে যাব। করেসপন্ডিং induced magnetic moment is given by this induced current into area of the loop. এরিয়া অফ দি লুপ রেডিয়াসটা রো ধরে নেওয়া হয়েছিল, কাজে এরিয়া অফ দি লুপ ইজ পাই ইনটু রো স্কয়ার। ইনডিউসড কারেন্টের এক্সপ্রেশনটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ইভ্যালুয়েট করো, তাহলেই দেখতে পাবে যে এইটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন ফর দি ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, দেখতেই পাচ্ছ এইটার এক্সিস্টেন্স তখনই রয়েছে যতক্ষণ পর্যন্ত বি ভ্যালুটা রয়েছে। বিটা যদি জিরো হয় তাহলে ন্যাচারালি ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্টটার কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না। এখন এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম, এই ক্যালকুলেশনটা কিন্তু একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের জন্য কি হয় সেই কন্ট্রিবিউশনটা বের করলাম। এখন ইন জেনারেল অ্যাটম গুলো তো মেনি ইলেকট্রন অ্যাটম, এখানে অনেক ইলেকট্রন রয়েছে, প্রত্যেকটা ইলেকট্রনেরই এরকম সিমিলার কন্ট্রিবিউশন থাকবে। প্রত্যেকটা ইলেকট্রনের জন্যই স্কোয়ার বি বাই 4m এইটা একই রকম হবে। কোন জিনিসটা চেঞ্জ করবে? রো স্কোয়ার এই জিনিসটা চেঞ্জ করবে। একদম লোয়ার এতে কোর ইলেকট্রন গুলোর ক্ষেত্রে রো স্কোয়ার ভ্যালুটা যা, যেগুলো তোমার ভ্যালেন্স ইলেকট্রন আউটার সেলে যে ইলেকট্রন গুলো রয়েছে তাদের জন্য রো স্কোয়ার ভ্যালুটা ডিফারেন্ট। সুতরাং আমি যখন একটা অ্যাটমের জন্য তোমার কন্ট্রিবিউশনটা ক্যালকুলেট করব, একটা অ্যাটমের মধ্যে ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্টটা ক্যালকুলেট করব, আমাকে এই রো স্কোয়ারটাকে রিপ্লেস করতে হবে বাই দি অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হবে। ধরে নাও সেই অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে রো স্কোয়ার অ্যাভারেজ, এই সিম্বলটা। ওকে, এবার যদি ইলেকট্রনে এই অ্যাটমটার মধ্যে জেড সংখ্যক ইলেকট্রন থাকে, প্রত্যেকটি ইলেকট্রনের জন্য কন্ট্রিবিউশনটা কত? এইটা জেড সংখ্যক ইলেকট্রনের জন্য তাহলে মাল্টিপ্লাইড বাই জেড। এই তাহলে ইকুয়েশন 1.14 এ যে এক্সপ্রেশনটা দেয়া রয়েছে সেই এক্সপ্রেশনটা একটা অ্যাটমের মধ্যে ইনডিউসড যে ম্যাগনেটিক মোমেন্ট সেইটাকে রিপ্রেজেন্ট করছে, অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টটাকে রিপ্রেজেন্ট করছে, which is induced as it is placed in an external magnetic field B. এই রো স্কোয়ারটাকে আমরা মিন স্কোয়ার রেডিয়াস বলি। বুঝতেই পারছো জিনিসটা, ইন্টারপ্রিটেশনটা খুব সহজ। রোটা যদি রেডিয়াস হয় তাহলে রো স্কোয়ারটা কি মিন স্কোয়ার, রো স্কোয়ারটা হচ্ছে স্কোয়ার রেডিয়াস, আর এই অ্যাভারেজ সিম্বলটা দিয়ে বোঝানো হচ্ছে এটা মিন স্কোয়ার রেডিয়াস। কেমন? এই ক্যালকুলেশনটা করার সময় আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে তোমার ইলেকট্রনের অরবিটটা ইজ পারপেন্ডিকুলার টু দি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কথাটাকে এরকম ভাবে বলতে পারি যে তোমার রো স্কোয়ারটা হচ্ছে mean squared radius of the projection of electron orbit on a plane perpendicular to the external magnetic field। তারপর বিভিন্ন ইলেকট্রনের যে পাথ সেইগুলো তো বিভিন্ন রকম প্লেনে রয়েছে, হয় একটা ম্যাগনেটিক ফিল্ড একটা নির্দিষ্ট ডিরেকশনে রয়েছে। কাজেই আমরা যখন রো স্কোয়ার অ্যাভারেজটা ক্যালকুলেট করছি, সেইটা কিন্তু তোমার ইলেকট্রন অরবিট গুলোকে একটা নির্দিষ্ট প্লেনে প্রজেক্ট করে সেই রেডিয়াস গুলোর অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করা হচ্ছে। কোন প্লেনে প্রজেক্ট করা হচ্ছে? সেই প্লেনটাতেই যে প্লেনটা কিনা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। তো ধরে নেওয়া যাক যে এক্সটার্নাল ফিল্ডটা জেড ডিরেকশনে রয়েছে, হ্যাঁ, আর অরবিটটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে। তাহলে রো স্কোয়ারটাকে কত লিখতে পারি? রো স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রো স্কোয়ার অ্যাভারেজ কত হবে? এক্স স্কোয়ার অ্যাভারেজ প্লাস ওয়াই স্কোয়ার অ্যাভারেজ। খুব ক্লিয়ার যে যেহেতু এটা তোমার সার্কুলার পাথ ক্যালকুলেট, সার্কুলার পাথ কনসিডার করেছি, এক্স স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালুও যা হবে ওয়াই স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালুও তাই হবে। অন দ্যাট বেসিস উই ক্যান রাইট ইট অ্যাজ 2 ইনটু এক্স স্কোয়ার। এবার এই ভ্যালুটা আমরা তাহলে ইকুয়েশন 1.14 এ বসিয়ে দিতে পারি। এখানে রো স্কোয়ারটাকে রিপ্লেস করতে পারো বাই 2x স্কোয়ার। যদি 2x স্কোয়ার এ করো তাহলে ডিনোমিনেটরে তোমার একটা 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে ইকুয়েশন 1.15 এ যে ফর্মটা দেওয়া রয়েছে সেই ফর্মটা পাওয়া যাবে। এবার এখানেও তোমার আরেকটু জেনারেলাইজেশন করা সম্ভব। তার কারণ একটা মিনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন অরবিট গুলো 3 ডাইমেনশনে ডিস্ট্রিবিউটেড। আমরা যদি ধরে নিই যে এই চার্জ ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, আর স্কোয়ারটাকে লিখতে পারবো অ্যাজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অ্যাভারেজ ভ্যালু যদি ক্যালকুলেট করি, আর স্কোয়ার অ্যাভারেজ সমান এক্স স্কোয়ার অ্যাভারেজ ওয়াই স্কোয়ার অ্যাভারেজ জেড স্কোয়ার অ্যাভারেজ, এন্ড দ্যাট ইজ সিম্পলি ইকুয়াল টু 3 ইনটু এক্স স্কোয়ার অ্যাভারেজ। ওকে, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজটাকে লেখা যায় 1/3 ইনটু আর স্কোয়ার। এই ইকুয়েশন 1.15 এ যে এক্স স্কোয়ার অ্যাভারেজটা পেয়েছিলাম
সেটাকে আমি তাহলে রিপ্লেস করে দিতে পারি ইন টার্মস অফ আর স্কোয়ার অ্যাভারেজ। এটাই হচ্ছে এক্সপ্রেশন, জেনারেল এক্সপ্রেশন ফর দি ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অ্যাটম which is placed in some external magnetic field। এটা কি অ্যাভারেজ ভ্যালু? অ্যাভারেজ ভ্যালু। এবার তুমি একটা মেটেরিয়ালের কথা কনসিডার করছো, সেই মেটেরিয়ালে তো প্রচুর অ্যাটম রয়েছে। ধরা যাক এই মেটেরিয়ালের মধ্যে পার ইউনিট ভলিউমে এন সংখ্যক অ্যাটম রয়েছে। মেটেরিয়ালটা পার ইউনিট ভলিউমে এন সংখ্যক অ্যাটম রয়েছে। প্রত্যেকটা অ্যাটমের যে ইনডিউস ম্যাগনেটিক মোমেন্ট সেইটা যদি মিউ অ্যাটম হয়, তাহলে ম্যাগনেটাইজেশনটা কত হবে? আগের দিনকে ডিফাইন করেছিলাম এন ইন্টু মিউ অ্যাটম। মিউ অ্যাটম কত সেটা পেয়েছো ইকুয়েশন 1.16 এ। সেইটাকে যদি তুমি এন দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানে সামহাউ এনটা বোধহয় বাদ চলে গেছে, এখানে একটা এন থাকা উচিত ছিল। এন দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এন দিয়ে মাল্টিপ্লাই করলে এরকম কিছু একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। এটাই কি বেসিক্যালি তোমার ম্যাগনেটাইজেশন। কেমন? এটাই হচ্ছে ম্যাগনেটাইজেশন। এখানে জানো যে বিটাকে রিপ্লেস করা হয়েছে বেসিক্যালি মিউ এম ইন্টু এইচ, এই সিম্বলটা দিয়ে রিপ্লেস করা হয়েছে। মিউ এমটা বিং দি পারমিয়েবিলিটি অফ দি ডাইইলেকট্রিক মেটেরিয়াল। তাহলে আমরা যদি সাসেপ্টিবিলিটি ক্যালকুলেট করি, সাসেপ্টিবিলিটি ডেফিনিশন কি? এম বাই এইচ। ইকুয়েশন 1.17 এ এমটাকে রিপ্লেস করেছি উইথ এইচ। তাহলে এম বাই এইচ করে দাও, তাহলেই আমরা বেসিক্যালি সাসেপ্টিবিলিটির এক্সপ্রেশনটা পেয়ে যাব। এই এক্সপ্রেশনে একটা এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা মিসিং লেকচার নোটটার মধ্যে, এটা তোমরা কারেকশন করে নিও। কাই এম সাসেপ্টিবিলিটি ইজ গিভেন বাই দিস। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। কি কি জিনিস এখান থেকে দেখতে পাচ্ছ? প্রথমেই যে জিনিসটা ভিজিবল সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা নেগেটিভ, যেমনটা আমরা পড়ে এসেছি। ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি নেগেটিভ যেমনটা আমরা পড়ে এসেছি। অর্থাৎ এটা ইমপ্লাই করে যে কোন একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালকে যদি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসানো হয়, ইট উইল বি রিপেলড। এটা দেখে এসেছিলাম, এখন সেটা অ্যানালিটিক্যালি দেখলাম, ম্যাথমেটিক্যালি জিনিসটাকে রিয়েলাইজ করলাম। এক নাম্বার পয়েন্ট। দু নাম্বার পয়েন্ট দেখতে পাচ্ছ যে এই কাইএম এইটা কিন্তু এমনিতে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ইন দ্য সেন্স যে এক্সটার্নাল প্যারামিটারের উপর কোনো রকম ডিপেন্ডেন্স নেই, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। একটা মেটেরিয়ালের যে ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হায়ার টেম্পারেচারে যা হবে, লোয়ার টেম্পারেচারেও একই রকম হবে। অন্য টাইপের ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ট্রু নয়। প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল বা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এদের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটিটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। আরো একটা জিনিস এখান থেকে বুঝতে পারছো যে যদি আমরা হেভিয়ার অ্যাটমের কথা কনসিডার করি, একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, যার জেড ভ্যালুটা লার্জ, যার যে একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলো হেভিয়ার অ্যাটম, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলোর জেড ভ্যালুটা যদি লার্জ হয়, তাহলে তার ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা মোর প্রমিনেন্ট হবে। ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা মোর প্রমিনেন্ট হবে। শুধু এই জেড এর জন্যই নয়, তার পাশাপাশি এই যে আর স্কোয়ার অ্যাভারেজ রয়েছে তার জন্য। একটা লাইটার অ্যাটমের ক্ষেত্রে যেখানে কি তোমার কম সংখ্যক ইলেকট্রন রয়েছে, সেক্ষেত্রে আর স্কোয়ার অ্যাভারেজটা কম। যদি আমরা হেভিয়ার এলিমেন্টের কথা বলি, সেখানে আর স্কোয়ার অ্যাভারেজ ভ্যালুটা বড়, এবং যে 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 নাম্বারটা সেটাও বড়, কাজেই কাইএমটা বেশি হবে। অর্থাৎ ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি is more prominent in material having heavier elements। যে মেটেরিয়াল গুলোর মধ্যে হেভিয়ার এলিমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা মোর প্রমিনেন্ট হবে। এটাই। তো দ্যাটস অল অ্যাবাউট দি ডায়াম্যাগনেটিজম। কোনো ডিসকাশন থাকলে বলো। হ্যালো স্যার, বলো। হ্যালো স্যার, হ্যাঁ যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমরা এক্সটার্নাল ফিল্ডে রাখি, তাহলে হ্যাঁ স্যার যে অ্যাটমিক যে ম্যাগনেট গুলো থাকে সেগুলো ম্যাগনেটিক যে ফিল্ডের ডাইরেকশন বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যায়। কিন্তু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালে দেখা যাচ্ছে যে সেটা যে ইনডিউসড ম্যাগনেটিক মুভমেন্ট, অপোজিট দিকে। হ্যাঁ 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 স্যার, অপোজিট দিকে হচ্ছে। ওটা স্যার কি ওই অরবাইটাল ডিস্টরশনের জন্য হচ্ছে ওটা? হ্যাঁ, এই যে কথাটা এখানে বললাম, যে প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম, এই প্রপার্টি গুলো যে মেটেরিয়ালে দেখা যায়, সেই মেটেরিয়ালের কনস্টিটিউয়েন্ট অ্যাটমের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে।
প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক প্রপার্টিটা যে মেটেরিয়ালের মধ্যে দেখা যায়, সেই মেটেরিয়ালের কনস্টিটিউয়েন্ট অ্যাটমের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। এক্সটার্নাল ফিল্ড থাক বা না থাক, এই অ্যাটমগুলোর মধ্যে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। অন দি আদার হ্যান্ড, একটা পিওর ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম, তাদের কিন্তু পার্মানেন্ট কোনো ম্যাগনেটিক মোমেন্ট নেই। এই ম্যাগনেটিক মোমেন্টটা ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট। ইন্ডাকশন কখন হবে? যখন তুমি জিনিসটাকে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাবে তখনই হবে। আর ইনডিউসড ফেনোমেনন যেহেতু, কাজেই ম্যাগনেটিক মোমেন্টটা নিশ্চয়ই অপোজিট ডিরেকশনই ডেভেলপ হবে, so as to be consistent with the conservation of energy principle. That's why diamagnetic materials are repelled. বুঝতে স্যার পারলে কি বললাম? অরবিটাল ডিস্টরশন মানে জিনিসটা কি বলা হচ্ছে যে স্যার অ্যাঙ্গুলার হ্যাঁ, অরবিটাল ডিস্টরশনটাকে অ্যাঙ্গুলার তুমি, হ্যাঁ হ্যাঁ, তুমি দুভাবে বলতে পারো আর কি। মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চেঞ্জ দিয়েও তুমি জিনিসটাকে বলতে পারো। অরবিটাল ডিস্টরশন মানে বেসিক্যালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চেঞ্জ, সেইটাই বলা হচ্ছে। এখানে যদি একটু খেয়াল করে দেখো, ম্যাগনেটিক ফিল্ডটা আমি কোন দিকে দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডটা আমি কোন দিকে দিচ্ছি তার উপরে ডিপেন্ড করছে না ফোর্সটা কত। একটা কি কুলম্ব ফোর্স, একটা তো কুলম্ব ফোর্স কাজ করছে। আর তার পাশাপাশি তোমার একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। কুলম্ব ফোর্সটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সেও আছে, ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবসেন্সেও রয়েছে। তার কারণ এইটা কি, নিউক্লিয়ার চার্জ আর ইলেকট্রনের জন্য যে ফোর্স সেইটাকে বোঝাচ্ছে। ওকে, হয় এজ ম্যাগনেটিক ফোর্সটা কখন অ্যাপিয়ার করছে, যখন আমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি তখনই অ্যাপিয়ার করছে। খেয়াল করে দেখো, কুলম্ব ফোর্সটা কি সবসময় তোমার মাইনাস আর ক্যাপ বরাবর? কুলম্ব ফোর্সটা মাইনাস আর ক্যাপ বরাবর, ভিতরের দিকে তো, ইনওয়ার্ড ডিরেকশনে। হ্যাঁ স্যার, আর লরেন্স ফোর্সটা বাইরের দিকে কাজ করছে। ইনওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে। এবার লোরেন্জ ফোর্স মানে আর পজিটিভ আর ক্যাপটা আউটওয়ার্ড, কিন্তু কুলম্ব ফোর্সটা তো তোমার ভিতর দিকে কাজ করছে, এটা তো এফসি। কুলম্ব ফোর্সটা হ্যাঁ ভিতরের হ্যাঁ দিকে কাজ করছে। এবার লোরেন্জ ফোর্সটা কিন্তু রেডিয়াল ডিরেকশনেই কাজ করছে, আমি দেখালাম না? লোরেন্জ ফোর্সটা তোমার রেডিয়াল ডিরেকশনেই কাজ করছে। আমি ভিটাকে কিভাবে লিখেছিলাম, সাম ভি ইনটু থিটা ক্যাপ। আর যে ম্যাগনেটিক ফিল্ডটার কথা কনসিডার করছিলাম, সেটা কিভাবে নেওয়া হয়েছিল, সেটা নেওয়া হয়েছিল পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি অরবিট। তাহলে এফএম এই ডিরেকশনটাকে যদি লিখি, এই ডিরেকশনটা কি হবে, প্লাস মাইনাস সামথিং ইনটু আর ক্যাপ, ডিপেন্ডিং অন যে জেডটা তোমার মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা পজিটিভ যে ডিরেকশনে কি নেগেটিভ যে ডিরেকশনে, তার উপরে ডিপেন্ড করে। আবার বলছি কথাটা, ইলেকট্রনের ভেলোসিটিটা ট্যানজেনশিয়াল ডিরেকশনে, ভি ইকুয়ালস টু ভি ইনটু থিটা ক্যাপ। ম্যাগনেটিক ফিল্ডটা আমরা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি লুপ অ্যাপ্লাই করছি। সেইটা আপওয়ার্ড ডিরেকশন হতে পারে, ডাউনওয়ার্ড ডিরেকশন হতে পারে। হ্যাঁ, প্লাস মাইনাস জেড ক্যাপ দিয়ে লেখা হলো। তো এফএম ম্যাগনেটিক ফোর্সটা তাহলে কি হবে, প্লাস মাইনাস আর ক্যাপ। আর ক্যাপ হবে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, রাইট? তাহলে ইলেকট্রনের উপর যে টোটাল ফোর্স, কুলম্ব ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের সাম, সেইটা কি তাহলে এখন বড় হতে পারে বা ছোট হতে পারে? অ্যাকর্ডিংলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা, সেইটা কমে যাবে বা বেড়ে যাবে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কমতেও পারে, বাড়তেও পারে। সেই জন্যই দেখবে আমি চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যখন লিখেছিলাম, সেইখানে আমি ডিফারেন্স সিম্বলটা দিয়েছিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, যে বলো। ইলেকট্রনের ক্ষেত্রে কোন একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন অরবিটাল যখন মোশন হচ্ছে তখন ওর একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে আর একটা স্পিন হ্যাঁ, অ্যাঙ্গুলার ঠিকই। মোমেন্টাম আছে। তো নেটস এর অ্যাঙ্গুলার যে মোমেন্টামটা ভেক্টোরিয়ালি ক্যালকুলেট করা হতে পারে, কিন্তু আরেকটা যেটা দেখানো হলো যে মিউ জে নেট ম্যাগনেটিক মোমেন্ট, ওইটা স্যার ভেক্টোরিয়ালি দুটোকে অ্যাড করলে তাদের সাথে ইকুয়াল হচ্ছে না কেন? হ্যাঁ, এটাই তো, এটা তো অ্যাটমিক ফিজিক্স পড়তে হবে এখন সময়, মানে এটা এক্ষুনি বোঝানো সম্ভব না। এটা তোমার অ্যাটমিক ফিজিক্সের ডিটেল নলেজ থাকলে তবেই বোঝানো সম্ভব। ঠিক আছে? আহ, একটা জিনিস হয়তো খেয়াল করেছো যে তোমার মিউ এল আর মিউ এ, তোমার দুটো একই রকম নয়। মিউ এল আর মিউ এস দুটো কিন্তু একই রকম নয়। মিউ এলটাকে যদি আমি মিউ বি বলি, মিউ এসটা কিন্তু টু মিউ বি হয়। এটা কি খেয়াল করেছো? আমি একটা এটা যখন বললাম মিউ এলটা কত লিখেছিলাম, মিউ এলটা কত লিখেছিলাম, মিউ বি ইন্টু রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান। আর মিউ এসটা কত লিখেছিলাম, টু মিউ বি
root over of s into s, sorry, লিখেছিলাম এটা s into s plus 1, ঠিক আছে। তো একটা জিনিস এখান থেকে বুঝতে পারছো যে মিউ এল বাই পিএল এইটা কত, এইটা না লিখে এটা লিখলেই বেটার হতো। মিউ এল বাই পিএল এইটা সমান কত, ই বাই টু এম বলেছি। whereas মিউ এস বাই পিএস, মিউ এস বাই পিএস এইটা কত, টু ইন্টু ই বাই টু এম। এই যে জি ফ্যাক্টর জিএস ইন্টু ই বাই টু এম বললাম, এটা কত, টু হয়। তাহলে এইটা পরিষ্কার, এইটাকে যদি সাম এ ওয়ান বলি আর এইটাকে যদি এ টু বলি, দেখতে পাচ্ছ এ টু সমান কত, টু ইন্টু এ ওয়ান, রাইট। এ টু সমান টু ইন্টু এ ওয়ান। কাজে মিউএল আর পিএল এই দুটো মিউ পিএস পিএস আর পিএল এই দুটো ভেক্টরকে যোগ করলে আমরা রেজাল্ট্যান্টটা যে ডিরেকশনে পাবো, মিউ এল আর মিউ এস এই দুটোকে যদি যোগ করি সেটা কিন্তু ঠিক একদম একই রকম এতে হবে না। যদি এইটা যদি তোমার পিএল হয়, অপোজিট ডিরেকশনে মিউ এল হবে। কেন অপোজিট ডিরেকশনে, বুঝতে পেরেছো? অপোজিট ডিরেকশনে কেন বুঝতে পেরেছো? তার কারণ ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, কাজে এখানে এটা ম্যাগনিটিউড হিসাবে লেখা হয়েছে ই, বাট ইট ইজ অ্যাকচুয়ালি মাইনাস ই, না। মিউএল ভেক্টর সমান মাইনাস ই বাই টু এম ইন্টু পিএল, পিএল এর অপোজিট ডিরেকশনে মিউএল কাজ করছে। ঠিক একই রকম ভাবে এইটা যদি তোমার সে পিএস হয়, এটা যদি পিএস হয় তার অপোজিট ডিরেকশনে, সরি, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন, এর অপোজিট ডিরেকশনে মিউ এস ক্যালকুলেট। এই পেনটাতে তোমার জুম করার রয়েছে, সেটা মাঝে মধ্যে পেস্ট হয়ে গেলে এরকম গন্ডগোলটা। দেখো, এই ডিরেকশনটাতে বেসিক্যালি মিউ এসটা কাজ করছে, এই ডিরেকশনে মিউ এস কাজ করছে। এখন পিএল আর পিএস এই দুটোকে যোগ করে যদি আমরা এরকম কোন একটা ডিরেকশনে পিজে পাই, মিউএল আর মিউ এস কে যোগ করলে কিন্তু সেই ডিরেকশনে পাওয়া যাবে না, বিকজ দি রেশিও ইজ ডিফারেন্ট। মিউএল বাই পিএল এই ম্যাগনিটিউডটা যা, মিউএস বাই পিএস এই ম্যাগনিটিউডটা তা নয়। সেই জন্য পিজে আর মিউ যে অপোজিটলি ডিরেক্টেড, পিজে পিজে আর মিউএল আর মিউএস এর যে ভেক্টর সাম, সেইটা কিন্তু পিএল আর পিএস এর যে ভেক্টর সাম পিজে তার অপোজিট ডিরেকশনে নয়। আমরা এখানে মিউজে বলতে কোনটাকে বুঝি, মিউজে বলতে বেসিক্যালি এই পিজের অপোজিট ডিরেকশনে যে কম্পোনেন্ট সেইটাকে বুঝি। এটাই কাজে লাগে। মিউজে বলতে তোমার ম্যাগনেটিক মোমেন্ট হুইচ ইজ ইন অপোজিট ডিরেকশন টু পিজে সেইটাকে রিপ্রেজেন্ট করে। এটা পরে যখন অ্যাটমিক ফিজিক্স পড়ানো হবে সেখানে ডিসকাস করা হবে। আর কোনো কোয়েশ্চেন? না স্যার, এগুলোই শুধু। বাকিদের okay. Next, let us discuss the theory of paramagnetism. প্যারাম্যাগনেটিজম বলতে কি বোঝায় সেটা আমি আগের দিনকে ডিসকাস করেছি। একটা মেটেরিয়াল, যে মেটেরিয়ালের কনস্টিটুয়েন্ট অ্যাটমগুলোর একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো ডিফারেন্ট ডিরেকশনে ওরিয়েন্টেড। ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে, তাহলে এই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো মেটেরিয়ালের মধ্যে ডিফারেন্ট ডিরেকশনে ওরিয়েন্টেড। ক্লিয়ার? তাতে করে মেটেরিয়ালটার মধ্যে নেট কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না। অর্থাৎ ধরো একটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট এই ডিরেকশনে রয়েছে, আরেকটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট এই ডিরেকশনে, আরেকটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট এই ডিরেকশনে, এরকম বিভিন্ন ডিরেকশনে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো ওরিয়েন্টেড ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এবং এই র্যান্ডম ওরিয়েন্টেশনটা ইজ ডিউ টু দি থার্মাল এজিটেশন। থার্মাল মোশন রয়েছে, থার্মাল এজিটেশন রয়েছে, তার জন্য অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো
র্যান্ডমলি ওরিয়েন্টেড। এবার যদি তুমি এই মেটেরিয়ালটাকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাও, you know that this magnetic moment will experience some torque, and that torque will attempt to align the magnetic moment in the direction of the external field. এক্সটার্নাল ফিল্ডটা একটা টর্ক অ্যাপ্লাই করবে ম্যাগনেটিক মোমেন্টের ওপর, যাতে করে এই ম্যাগনেটিক মোমেন্টটা এক্সটার্নাল ফিল্ডের দিকে অ্যালাইনড হয়। কিন্তু থার্মাল এফেক্টটাও তো রয়েছে, এই দুটো তাহলে কম্পিটিটিভ এফেক্ট। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা চাইছে ম্যাগনেটিক মোমেন্ট গুলোকে তার দিকে অ্যালাইন করতে, whereas থার্মাল এজিটেশনটা সেই অ্যালাইনমেন্টটাকে ডিস্টার্ব করছে। তো যাই হোক, ডিপেন্ডিং অন দি টেম্পারেচার and the strength of the external magnetic field, a certain component of the magnetic moment will be aligned in the direction of the external field. এটা ধরো তোমার এক্সটার্নাল ফিল্ড, এটা এক্সটার্নাল ফিল্ড, আর এইটা ধরো তোমার একটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, তার একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন করছে। আরেকটা ম্যাগনেটিক মোমেন্ট সেটা ধরো এই ডিরেকশনে রয়েছে, আরেকটা ম্যাগনেটিক মোমেন্ট এই ডিরেকশনে রয়েছে, আরেকটা ম্যাগনেটিক মোমেন্ট এই ডিরেকশনে রয়েছে। এরকম বিভিন্ন রকম ভাবে রয়েছে। এইরকম ভাবে যদি অ্যালাইনমেন্ট হয়, খুব ক্লিয়ারলি দেখো এই এই বি বরাবর এক্সটার্নাল ফিল্ড বরাবর কিন্তু আমরা একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট পাবো, অর্থাৎ মেটেরিয়ালটার মধ্যে একটা নেট ম্যাগনেটাইজেশন ডেভেলপড হবে। এই জিনিসটা তো একটা র্যান্ডম ওরিয়েন্টেশন, সাম সর্ট অফ র্যান্ডম ওরিয়েন্টেশন, কিন্তু তবুও একটা নেট কম্পোনেন্ট এক্সটার্নাল ফিল্ডের দিকে পাওয়া যাবে। আমরা যখন এইরকম মেটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন ক্যালকুলেট করব, আমরা যখন এক্সটার্নাল ফিল্ডের জন্য ক্যালকুলেট করব, তখন দেখতে পাবো যে একটা নেট কম্পোনেন্ট অফ দি ম্যাগনেটিক মোমেন্ট এই ডিরেকশনে কাজ করছে। এর পারপেন্ডিকুলার ডিরেকশনে জিনিসটা ভ্যানিশ করে যাচ্ছে, কিন্তু বি বরাবর একটা সার্টেন কম্পোনেন্ট এক্সিস্ট করছে। তাহলে এখানে আমরা এই ম্যাগনেটিক মোমেন্টের অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। ম্যাগনেটিক মোমেন্টের অ্যাভারেজ ভ্যালু কত হয় সেটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। এখানে একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ফলো করে আমরা এটাকে ক্যালকুলেট করব, এবং তোমার এই মিউ ভ্যালুটা, এই যে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে যে ওরিয়েন্টেশন, ম্যাগনেটিক মোমেন্টের ওরিয়েন্টেশন, সেটাকে আমরা কন্টিনিউয়াস ওরিয়েন্টেশন নিয়ে নেব। অর্থাৎ এনি ভ্যালু অফ থিটা ইজ পসিবল, 0 to 2π এর মধ্যে যে কোনো ভ্যালু পসিবল আছে সেইটাকে ধরে নেওয়া হবে। একটু খেয়াল করে দেখো যে কোনো একটা ম্যাগনেটিক মোমেন্ট সেটা যদি সাম থিটা অ্যাঙ্গেল করে থাকে উইথ রেসপেক্ট টু দি বি ফিল্ড, এটা ধরো বি ফিল্ড আর এটা ধরো মিউ, তাহলে করেসপন্ডিং এনার্জিটা কত হয়? মাইনাস মিউ ডট বি, অর্থাৎ মাইনাস মিউ বি ইন্টু কস থিটা। এনার্জিটা কত হবে? মাইনাস মিউ বি ইন্টু কস থিটা। এবার ধরা যাক the probability that a magnetic moment is aligned in a direction between theta and theta plus d theta is given by f theta d theta. একটা ম্যাগনেটিক মোমেন্ট সেইটা এক্সটার্নাল ফিল্ডের রেসপেক্টে থিটা থেকে থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেলের মধ্যে থাকবে, তার প্রবাবিলিটিটাকে এই এফ থিটা ডি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সেইটা তাহলে কি হবে? সেইটা উইল বি প্রপোর্শনাল টু দিস a into e to the power minus q by kt ইন্টু ডি ওমেগা, যেখানে ডি ওমেগাটাকে বেসিক্যালি সলিড অ্যাঙ্গেল বলা হয়, একটা এলিমেন্টারি সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বিটুইন দি পোলার অ্যাঙ্গেল থিটা এন্ড থিটা প্লাস ডি থিটা। তাহলে ডি ওমেগাটাকে আমরা কত লিখতে পারি? ডি ওমেগাটাকে লিখতে পারি 2π sin থিটা ইন্টু ডি থিটা। বাকি যেটা ছিল একদম একই রকম রইলো, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, আর এখানে ইউটাকে আমরা রিপ্লেস করেছি বাই মাইনাস মিউ বি কস থিটা। So exponential mu b cos theta by kt 2π a sin theta d theta. This is the probability that a magnetic moment can be aligned at an angle between theta and theta plus d theta with respect to the externally applied magnetic. Fine. Now we can calculate the average value of mu z. যদি আমার probability function দেওয়া থাকে, আমরা দেখেছি কিভাবে average value calculate করতে হয়। ধরো x average, এটা কিভাবে calculate করি আমরা? x into fx dx that divided by
এফ এক্স ডিএক্স এরকম ভাবে ক্যালকুলেট করে থাকি। তাহলে আমরা যদি মিউ জেড এর অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে চাই, মিউ জেড বলতে কি বোঝানো হচ্ছে যে বি বরাবর মিউ কম্পোনেন্টটা কত, মিউ এর কম্পোনেন্টটা বি বরাবর কত। এইখানে যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে দেখো মিউ এর বি বরাবর কম্পোনেন্টটা কত, মিউ কস থিটা। তাহলে বেসিক্যালি মিউ জেড অ্যাভারেজ ক্যালকুলেট করছি মানে মিউ কস থিটা এক্সটার্নাল ফিল্ড বরাবর, এক্সটার্নাল ফিল্ড বরাবর ম্যাগনেটিক মোমেন্টের কম্পোনেন্টের অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করছি। সো দ্যাট ইজ সিম্পলি এফ থিটা মিউ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই এফ থিটা ডি থিটা। থিটার লিমিট তোমরা জানো 0 এন্ড পাই, থিটার লিমিটটা হচ্ছে 0 এন্ড পাই এর মধ্যে থাকবে থিটার লিমিট। ওকে, এবার এটাকে ইভ্যালুয়েট করা যাক। এফ থিটার ভ্যালুটাকে বসিয়ে দাও, খুব সিম্পল একটা ম্যাথমেটিক্স। এফ থিটার ভ্যালুটাকে বসিয়ে দাও, কনস্ট্যান্ট পার্টগুলোকে বাইরে বের করে নাও, নিলে এরকম কিছু একটা হবে। এবার একটা সিম্পল রিপ্লেসমেন্ট করো। রিপ্লেসমেন্টটা কেমন, মিউ বাই মিউ বি বাই কেটি, এই যে এক্সপোনেনশিয়াল এই টার্মটা রয়েছে এটাকে আমরা একটু অ্যাব্রিভিয়েট করতে চাইছি। এটাকে কিভাবে লিখতে চাইছি, ই টু দি পাওয়ার মিউ বি বাই কেটি ইনটু cos থিটা। তো এই মিউ বি বাই কেটি এইটাকে সাম এ দিয়ে লেখা হলো আর কি, অর্থাৎ ই টু দি পাওয়ার এ ইনটু cos থিটা করে লিখলাম। আবার এ ইনটু cos থিটা সেইটাকে এক্স দিয়ে রিপ্লেস করলাম। এটাই বলেছি দেখো এখানে মিউ বি বাই কেটি সমান এ আর এ cos থিটা সমান এক্স। তাহলে টার্মটা কেমন হয়, এক্সপোনেনশিয়াল টার্মটা কেমন হবে, সিম্পলি ই টু দি পাওয়ার এক্স। এখানে যেটা cos থিটা ছিল সেইটাকে আমরা কত লিখতে পারি, cos থিটাটাকে লিখতে পারি এক্স বাই এ, এক্স বাই এ। এখানেও তাই, তোমার ওই ডি থিটাটাকে রিপ্লেস করতে হবে ইন টার্মস অফ ডিএক্স। এটা একটা সিম্পল ম্যাথমেটিক্স, নিজেদের হাতে করে নিও, করলে এরকম হবে। ইন্টিগ্রেশনটা খুব সহজ, ইভ্যালুয়েট করো। ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করলে এটা পাবে, লিমিট গুলোকে বসিয়ে দাও, তাহলে এরকম একটা এক্সপ্রেশন হবে। এবার এই থার্ড ব্র্যাকেটে যে টার্মটা রয়েছে, থার্ড ব্র্যাকেটের টার্মটা থেকে যদি আমরা এটাকে বাইর করে নিতাম, থার্ড ব্র্যাকেটে যে টার্মটা রয়েছে সেটা থেকে যদি এটাকে বের করে নিতাম তাহলে এই এটা থাকতো না, এখানে কি 1/a চলে আসতো। সেই থার্ড ব্র্যাকেটের মধ্যে থেকে এটাকে কমন নিলে যেটা পড়ে থাকে সেটাকেই এল এ এইটা দিয়ে ডিনোট করা হয়েছে। এখানে একটা ছোট্ট মিস্টেক রয়েছে, এখানে -1/a হবে। সো এল এ ইকুয়ালস টু দিস, এল এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার a প্লাস ই টু দি পাওয়ার মাইনাস a বাই ই টু দি পাওয়ার a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস a মাইনাস 1/a। এটাকে ল্যাঙ্গেভিন ফাংশন বলা হয়, বা অনেক সময় ল্যাজভাও বলে আর কি, যে যেভাবে উচ্চারণ করে। এটা আছে ল্যাঙ্গেভিন ফাংশন। এখানে খেয়াল করে দেখো উপরে ডিনোমিনেটরে যেটা রয়েছে সেইটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও কি পাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে কোসাইন হাইপারবোলিক এ পাবে। আর ডিনোমিনেটরে যেটা রয়েছে সেটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে সাইন হাইপারবোলিক পাবে। কোসাইন হাইপারবোলিক এ বাই সাইন হাইপারবোলিক এ, দ্যাট ইজ সিম্পলি cot hyperbolic a minus 1/a. That is the simpler form of this Langevin function. এখানে সেটা লিখে দেওয়া রয়েছে, জাস্ট এখানে একটা 1/a টার্ম বাদ ছিল, সেটা তোমরা নিজেরা কারেক্ট করে নিও। So that is it, cot hyperbolic a minus 1/a. But at the end আমরা দেখতে পাচ্ছি যে average value of the magnetic moment is simply mu into la. এখন এই la ফাংশনটার লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করা যাক। দুটো পার্টিকুলার কেসে আমরা এই la ভ্যালুটার la লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করব। দেখো আমি এখানে আরেকবার লিখে নিই, la equals to e to the power a plus e to the power minus a by e to the power a minus e to the power minus a minus 1/a। এই জিনিসটা ছিল। ধরো a ভ্যালুটা টেন্ডস টু ইনফিনিটি, সেটাই যদি হয় তাহলে e to the power minus a এটা কি টেন্ডস টু 0, 1/a এইটা টেন্ডস টু 0। সেক্ষেত্রে la ভ্যালুটা কত হবে, এল এর ভ্যালুটা সেক্ষেত্রে কত পাবো, এখানে এই যে টার্মটা, এই টার্মটা কি বাদ চলে যাচ্ছে, এই টার্মটা থাকছে না, এই টার্মটা থাকছে না, ই টু দি পাওয়ার এ বাই ই টু দি পাওয়ার এ দ্যাট ইজ 1। আর এখানটা কি -1/a, সো 0, কাজে এই এল এর ভ্যালুটা কত হবে 1। সো ইন দি লিমিট a টেন্ডস টু ইনফিনিটি এল ইকুয়ালস টু 1। আরেকটা লিমিটিং কেস ক্যালকুলেট করা যাক, যেখানে এটা টেন্ডস টু 0, ঠিক আছে। এটা যদি টেন্ডস টু 0 হয় তাহলে কি হবে,
এটা যদি খুব ছোট হয় আর কি, টেন্স টু জিরো বলাটা বোধহয় ঠিক নয়, এটা এটা ভেরি স্মল আর কি, হ্যাঁ এটা ভেরি স্মল, টেন্স টু জিরো বলছি না, এটা খুব স্মল। ই টু দি পাওয়ার এ এইটাকে আমরা কত লিখতে পারি, 1 প্লাস এ প্লাস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লাইক দিস। ই টু দি পাওয়ার মাইনাস এ এইটাকে কত লিখতে পারি, 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। আরেকটা টার্মকে লেখা যাক এখানে, কত হয়, এ 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এ 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। হয়েছে? যদি এবার দুটোকে সাম করো, ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ করলে কত হয় বলো তো? দুটোকে যদি সাম করো তাহলে কি, এইটা এইটা বাদ চলে যাবে, এইটা এইটা বাদ চলে যাবে, কি পড়ে থাকবে, 2 ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই 2, রাইট? 2 ইন্টু স্কোয়ার বাই 2। একই রকম ভাবে যদি দুটো ডিফারেন্স নিতে তাহলে কি হতো, ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ, যদি দুটো ডিফারেন্স নিতে তাহলে কি হতো, সেক্ষেত্রে এই 1 1 বাদ চলে যেত, আর স্কোয়ার বাই 2 স্কোয়ার বাই 2 এই দুটো বাদ চলে যেত, সেক্ষেত্রে কত পেতাম, 2 ইন্টু এ 1 প্লাস স্কোয়ার বাই 6, রাইট? দেখো এখানে 2 ইন্টু এ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 6, সো 2 এটা কমন নিয়েছি, কাজী এইটা পড়ে থাকবে। এবার দুটো রেশিও ক্যালকুলেট করে দেখো কি হয়, ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ সমান 1 প্লাস স্কোয়ার বাই 2, আর এখানটা কি হবে, 1 প্লাস একটা এ থাকবে না এখানে, স্কোয়ার বাই 6। ফার্দার করতে থাকো, 1 বাই এ 1 প্লাস স্কোয়ার বাই 2 ইন্টু ডিনোমিনেটরের পার্টটাকে উপরে নিয়ে চলে যাও, কি হবে, 1 প্লাস স্কোয়ার বাই 6 টু দি পাওয়ার মাইনাস 1। হয়েছে? এবার বাইনোমিয়াল এক্সপানশন করতে পারো, স্কোয়ারটা তো খুব ছোট, বিকজ এটা খুব ছোট, 1 বাই এ 1 প্লাস স্কোয়ার বাই 2 1 মাইনাস স্কোয়ার বাই 6, ইভ্যালুয়েট করতে থাকো, মাল্টিপ্লাই করো, করলে কত হবে, মাল্টিপ্লাই করলে প্রথম টার্মটা কত, 1, পরের টার্মটা স্কোয়ার বাই 2, তারপরের টার্মটা কত, স্কোয়ার বাই 6, আর তারও পরের টার্মটা হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই 12। ওকে, আরো করতে থাকো। দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, 1 বাই এ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, প্রথম টার্মটা কি হবে, 1 বাই এ, তারপরের টার্মটা এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 6 সমান কত হয়, স্কোয়ার বাই 2 মাইনাস স্কোয়ার বাই 6 করলে কত হবে, স্কোয়ার বাই 3, তাই তো নাকি, স্কোয়ার বাই 3, সেটাকে এ দিয়ে ভাগ করে দাও, কত হবে, এ বাই 3। এই তো ঠিকই লিখেছি নাকি, ঠিকই লিখেছি দেখো। আর তারপরটা কি, এ কিউব বাই 12, এ কিউবটা খুব লার্জ একটা টার্ম, সরি স্মল একটা টার্ম, সেটাকে আমরা ইগনোর করতে পারি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এই রেশিওটাকে এইভাবে লেখা যায়। তাহলে ল্যাঙ্গেভিন ফাংশনটা কত দাঁড়ায়, ল্যাঙ্গেভিন ফাংশনটা বেসিক্যালি কি, এই রেশিওটা ওই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর গুলো রেশিও থেকে বেসিক্যালি মাইনাস 1 বাই এ বাদ দিতে হবে, দিলে কত হয়, এ বাই 3। তাহলে এট দি এন্ড আমরা যেটা দেখালাম, ফর স্মল ভ্যালু অফ এ এই ফাংশনটার ভ্যালুটা হচ্ছে এ বাই 3, আর ফর ভেরি লার্জ ভ্যালু অফ এ ফাংশনের ভ্যালুটা ইজ ইকুয়াল টু 1। এই আইডিয়াটা কি কাজে লাগানো হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা এখানে দেখেছি যে মিউ জেড এর অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে মিউ ইনটু এল এ। এবার দুটো পার্টিকুলার কেসের কথা কনসিডার করো, দুটো পার্টিকুলার কেসের কথা কনসিডার করো। আচ্ছা, তারও আগে একটা জিনিস করে নেওয়া আছে, যদি মেটেরিয়ালটার মধ্যে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম যদি n হয়, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম n, তাহলে m সমান কি, n ইনটু দিস ম্যাগনেটাইজেশনটা হচ্ছে এইটা,
ম্যাগনেটাইজেশন সমান নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম মাল্টিপ্লাইড বাই দি অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট, সো এন ইন্টু মিউ ইন্টু এল এ। এটাই হচ্ছে ম্যাগনেটাইজেশনের এক্সপ্রেশন। এবার ধরা যাক বিটা স্মল টেম্পারেচারটা মডারেট, বিটা স্মল টেম্পারেচারটা মডারেট, তাহলে এস এ ভ্যালুটা কত, মিউ বি বাই কেটি। বিটা স্মল টেম্পারেচার মডারেট মানে কি, এ ভ্যালুটা রিলেটিভলি স্মল, এ ভ্যালুটা টেন্ডস টু জিরো বলবো না, এ ভ্যালুটা রিলেটিভলি স্মল। আমরা দেখালাম এ ভ্যালুটা যদি স্মল হয় তাহলে এই ফাংশনের ভ্যালুটা হয় এ বাই থ্রি, এ বাই থ্রি। তাহলে ম্যাগনেটাইজেশনটা কত হয়, এখানে এল এর জায়গাতে এ বাই থ্রি দিয়ে রিপ্লেস করে দাও, এটাকে এ বাই থ্রি দিয়ে রিপ্লেস করে দাও, দিলে দেখো কত পাচ্ছ। আবার এটাকে বসিয়ে দাও মিউ বি বাই কেটি দিয়ে, বিটাকে রিপ্লেস করো বাই মিউ এম ইনটু এইচ। সো দিস ইজ দি এক্সপ্রেশন, ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা হচ্ছে এইটা, এই এক্সপ্রেশনটাই হচ্ছে ম্যাগনেটাইজেশনের ভ্যালু। এবার এখান থেকে আমরা কাইটাকে বের করে ফেলতে পারি। কাই এম যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের এই রেশিওটা নিতে হবে এম বাই এইচ, এম বাই এইচ এই রেশিওটা নিলে আমরা যেটা পাবো সেটা এখানে দেখানো হয়েছে, যে রেশিওটা পাবো সেটা এখানে দেখানো হয়েছে অ্যাজ দিস, ওয়েট, এইটা আর কি, এন মিউ স্কয়ার মিউ এম বাই 3 কেটি। ওকে, এটাই মিউটা কি, মিউ সিম্বলটা হচ্ছে তোমার অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, মিউটা হচ্ছে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, আর মিউ এম এইটা ম্যাগনেটিক পারমিয়েবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। তো যাই হোক, এন মিউ স্কয়ার মিউ এম বাই 3 কে এইটা কিন্তু এই পার্টিকুলার মেটেরিয়ালটার প্রপার্টি, এইটা একটা কনস্ট্যান্ট, তাহলে সাসেপ্টিবিলিটিটাকে আমরা লিখতে পারি অ্যাজ সি বাই টি। এই সিটাকে কুরি কনস্ট্যান্ট বলা হয়, সিটাকে কুরি কনস্ট্যান্ট বলা হয়, এবং এই যে লটা, এই লটাকে বলা হয় কুরিজ ল ফর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। দেখতে পাচ্ছ যে when the external magnetic field is not too large, temperature is not too high, the susceptibility of a paramagnetic substance varies inversely with the temperature. টেম্পারেচারটা যত বাড়তে থাকে সাসেপ্টিবিলিটিটা তত কমতে থাকবে। What happens for large value of B, low temperature, B টা যদি খুব বড় হয়, টেম্পারেচারটা যদি স্মল হয়, তাহলে B বাই টি এই ভ্যালুটা তো খুব লার্জ, তাহলে এই ভ্যালুটা খুব লার্জ, এটা টেন্ডস টু ইনফিনিটি। আমরা দেখালাম এটা টেন্ডস টু ইনফিনিটি হলে এই ফাংশনের ভ্যালুটা 1 হয়, ফাংশনের ভ্যালুটা 1 হলে ম্যাগনেটাইজেশনটা কি হবে, ম্যাগনেটাইজেশনের জেনারেল এক্সপ্রেশন কি লেখা হয়েছিল, এই যে ম্যাগনেটাইজেশনের জেনারেল এক্সপ্রেশন লেখা হয়েছিল এইটা, এন ইন্টু মিউ ইন্টু এল এ, এল এ ভ্যালুটা যদি 1 হয় তাহলে ম্যাগনেটাইজেশনটা হয়, সরি, ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা কত হবে, এন ইন্টু মিউ। অর্থাৎ যতগুলো অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট ছিল, যতগুলো অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট ছিল সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট গুলো অ্যালাইনড হয়ে গেছে ইন দি ডিরেকশন অফ দি এক্সটার্নাল ফিল্ড, এন্ড দি মেটেরিয়াল হ্যাজ গট এ স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। মেটেরিয়ালটার মধ্যে তাহলে একটা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন অ্যাচিভড হয়েছে। সেই জিনিসটা কি এখানে বেসিক্যালি দেখানো হয়েছে এজ এ ফাংশন অফ এ। যদি আমরা এম এর ভেরিয়েশনটা দেখি তাহলে এইরকম হবে, এইটা বুঝতে পারছো ওই ডোমেনটা যেখানে তোমার বেসিক্যালি এই লিনিয়ারিটি রিলেশনটা ফলোড হয়। এবার এ ভ্যালুটা যদি লার্জ হয় তাহলে এটা কিন্তু আর লিনিয়ারলি ভ্যারি করে না এ এর সাথে, এটা বাড়তে থাকে বাড়তে থাকে, বাড়তে 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 গিয়ে এটা স্যাচুরেশন ভ্যালুতে রিচ করে। এটাই হচ্ছে ভেরিয়েশন অফ ম্যাগনেটাইজেশন উইথ রেসপেক্ট টু দি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এই that is the theory of paramagnetism, I mean classical theory of paramagnetism. পরের দিনকে আমরা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ফলো করব, যেখানে এই থিটা ভ্যালুটাকে ডিসক্রিট নেওয়া হবে অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, but we will follow the Maxwell-Boltzmann statistics as we have did in this case to calculate the average. বলো কোনো প্রশ্ন থাকলে।